কাউন্সিলরের রাজপ্রাসাদ সন্তোষপুর এভিনিউয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের হাতি বাড়ি। কি নেই সেই বাড়িতে? লিফট থেকে গ্লাস রুম। কাউন্সিলরের মাসিক ভাতা কত? মাত্র 10,000। সেখানে কিভাবে মাথা তুলল এমন রাজপ্রাসাদ? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। চারতলা বাড়ি, লিফট থেকে ক্লাসরুম, বিলাসের সব আয়োজন। বাড়ির সামনে পেল্লাই হাতি, এলাকার লোক বলেন হাতি বাড়ি। এই বাড়ির মালিকের নাম অনন্যা বন্দ্যোপাধ্যায়, 109 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সোমবার তার পার্টি অফিস থেকে ত্রাণ সামগ্রী, সন্দেহজনক রেড চার্ট, জমির দলিল উদ্ধার হয়েছে। এবার স্ক্যানারে তার সন্তোষপুরের হাতি বাড়ি। এ যেন বাড়ি নয়, এক রাজপ্রাসাদ। ছবিটা দেখলেই কার্যত স্পষ্ট। একদম সন্তোষপুর রোড, তার ওপরেই এরকম বৃহৎ একটি অট্টালিকা। গত 4 বছর আগে এখানেই এই বাড়িটি তৈরি হয় এবং জাঁকজমকপূর্ণ এই হাতির একটি প্রতীকী সামনে দেওয়া বাড়ি। স্থানীয়দের দাবি, আগে এখানে একটি দোতলা বিয়ে বাড়ি ছিল, ধীরে ধীরে মাথা তুলে দাঁড়িয়েছে এই অট্টালিকা। 4 বছর আগে যে মালিক ছিল সেই মালিকের তো অনেক পুরানো বাড়ি, 30-35 বছর আগের যে মালিক ছিল ও বিক্রি করে দিল অনন্যা ব্যানার্জির কাছে। ও আগে তো 3 তলা ছিল, তারপরে অনন্যা ব্যানার্জি এটাকে ঠিকঠাক করে। চারতলা এই প্রাসাদের লিফট আছে, ক্লাসরুম আছে। স্থানীয়দের দাবি, বাড়ি কেনার পর থেকেই চলছে সাজসজ্জা, কাজ আর শেষ হচ্ছে না। এটার ভিতরে তো খুব সুন্দর, ভিতরে কাচের সব খুব সুন্দর করেছে। আমি মোটামুটি বছর 3 আমি দেখছি। এটা তো একটা প্রাসাদের মতন বাড়ি করেছে। এই বাড়িতে ভাড়া দেয়, এখন বন্ধ আছে। এখন বন্ধ মানে কোনোদিন বিয়ে বাড়ি এখনো ভাড়া হয়নি? এখনো ভাড়া দেয়নি। অনেকে বলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই অনন্যার উত্থান। বাড়ির পাশের জমি দখলেরও অভিযোগ রয়েছে তৃণমূলের অনন্যার বিরুদ্ধে। পালাবদলের পরেই সরব স্থানীয়রা। একটা দোতলা বিয়ে বাড়ি ছিল, এটা চোখের সামনে ভেঙে তৈরি হলো। অনন্যা ব্যানার্জি মালিক, 109 নম্বর কাউন্সিলর। হ্যাঁ, দাপট তো ছিল, দাপট ছিল না। 109 নম্বর ওয়ার্ডে সবাই ভয় পেত। অরূপ বিশ্বাসের ডান হাত। হ্যাঁ, লিফট আছে তো, লিফট আছে। পেছনে করে জমিটি জবরদখল? হ্যাঁ, জবরদখল করে নিয়ে হেমময় চ্যাটার্জি, মানে ভয় দেখিয়ে নি, কম দামে, খুব কম দামে নিয়ে নিয়েছে। কাউন্সিলরের মাসিক ভাতা 10,000 টাকা। সেই টাকায় কিভাবে মাথা তুলল এমন অট্টালিকা? বিজেপির প্রশ্নে তৃণমূল কাউন্সিলরের আয়ের উৎস। এর আগে আপনারা এমএলএদের দেখেছেন, কাউন্সিলর দেখেছেন, পঞ্চায়েতকে দেখেছেন, 3 তলা 4 তলা বাড়ি, সুইমিং পুল, বাগান বাড়ি। কোথা থেকে টাকা এসছে? 10,000 টাকায় হয়? 20,000, 50,000, 1 লাখ টাকা বেতন পাই এমএলএ, তাতে হয়? কোথা থেকে টাকা আসে সবাই জানে। ওখানকার স্থানীয় লোককে জিজ্ঞেস করুন। এক একটা লোককে চুষা হয়েছে, দোকান পাট বন্ধ করে দেওয়া হয়েছে, বাড়ি ঘর লুট করা হয়েছে। এরকম বহু ঘটনা আরও বেরোবে এবং সেই কটা সমাজবিরোধী যেগুলো নেতা হয়ে গেছে সব কটাকে ভেতরে ঢোকাতে হবে। বাড়ি তৈরি নিয়েও বিতর্ক রয়েছে কলকাতা পুরসভায়। তবে সবথেকে উল্লেখযোগ্য হলো অনন্যা ব্যানার্জির এই সম্পত্তি, তার এই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কিভাবে? অভিনয় এবং মডেলিং তার পেশা কিন্তু একই আছে। তাহলে তার এই অর্থনৈতিক শ্রীবৃদ্ধির কারণ কি? সেটাই প্রশ্ন জনসাধারণের। ক্যামেরায় রাজীব কুমার সিং ও দীপঙ্কর মল্লিকের সঙ্গে বিশ্বজিৎ সাহা ও রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।
জোর করে ফ্ল্যাট দখল থেকে তোলাবাজি, ভুরি ভুরি অভিযোগ তৃণমূল জামানাতেই টাকার পাহাড়ে কালিকাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। রাজপ্রাসাদের মালিক, পার্টি অফিসে উদ্ধার তোলাবাজির রেড চার্ট। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কীর্তি ফাঁস। কোন ম্যাজিকে এই রকেটে উত্থান? ক্ষমতার পালা বদলের পরই কাউন্সিলরের বিরুদ্ধে সরব মুকুন্দপুরের বাসিন্দারা। 109 টাকা ছাড়া কোনো কথা হবে না। অনেক 1 লাখ 2 লাখ 1.5 লাখ 50,000 যেখান থেকে যা পার পাকিস্তান থেকে শুরু করে সমস্ত এটা ওর অ্যাসিস্ট্যান্ট ছিল, ওর সাথে আবার জানা বলে একজন ছিল, অননার জানা এরা করতো। তারপর থানা তো পুরোপুরি টাই আছে। ত্রাস মানে সে বলার মতন না, এরকম ত্রাস ছিল এখানে। আপনি এখানে প্রত্যেকটা বাড়িতে যান, জিজ্ঞেস করুন, সব বলে দেবে যে কিরকম ত্রাস ছিল। আমরা যারা বিজেপি করতাম তারা দূরে দূরে ইশারায় কথা বলতে হতো। বিস্ফোরক সব অভিযোগ নিশানায় 109 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। এলাকায় কতটা দাপট ছিল অনন্যার, তাই অভিযোগ থেকে পরিষ্কার। রাজনীতিতেই ভাগ্য বদল, অনন্যার অনন্য যাত্রা। প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, অভিযোগ সবই বেড়েছে শাসক দলের ছত্রছায়ায়। তৃণমূল জামানায় কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, কালিকাপুরের কাউন্সিলর, সেই কাউন্সিলরই রাজপ্রাসাদ। কোটি কোটির সম্পত্তি। অভিযোগ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের এই জেট জার্নিতেও কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই, আছে শুধুই ক্ষমতার অপব্যবহার। অনেকেই বলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ হওয়ার সুবিধা 16 আনা উসুল করেছেন অনন্যা। দাপট তো ছিল, দাপট ছিল না। 109 নম্বর ওয়ার্ডে সবাই ভয় পেত অরূপ বিশ্বাসের ডান হাত। 2015 পুরসভা ভোট, কাউন্সিলর পদে নির্বাচনী লড়াইয়ে অনন্যা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতে কালিকাপুরের তৃণমূল কাউন্সিলর। অভিযোগ, এরপর থেকেই বেড়েছে অনন্যার সাম্রাজ্য। 2015 সালে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 51.5 লক্ষ টাকা। নির্বাচনী হলফনামায় বার্ষিক আয় ছিল 2,05,667 টাকা। 2021 সালে ফের কাউন্সিলর পদে লড়াই। হলফনামা অনুযায়ী মোট সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়ায় 3,70 লক্ষ টাকা। বার্ষিক আয়ও লাফিয়ে বেড়ে দাঁড়ায় 9 লক্ষ টাকা। মাত্র 6 বছরেই লক্ষ থেকে কোটি সম্পত্তির মালিক অনন্যা। তার বিরুদ্ধেই অভিযোগের পাহাড়। তোলাবাজি, হুমকি আর ক্ষমতার দাপট। অভিযোগ, তৃণমূল রাজত্বে এই 3 অস্ত্রেই এলাকায় একচ্ছত্র রাজত্ব কায়েম করেছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের বাড়ি করতে গেলে দিতে হতো লক্ষ লক্ষ টাকা, টাকা না দিলে বাড়ি করা যেত না। শুধু তাই নয়, দিনের পর দিন আটকে রাখা হতো ফ্ল্যাট। 10 বছরেও সেই মহিলা তার ফ্ল্যাট ফিরে পাননি। 2017 সালে ঘটনা ঘটেছিল, এখানে সবাই যেরকম বাড়ি করে আমার বাবা বাড়ি করে। আমি সেই সময় বিজেপিতে ঢুকেছি, অপরাধটা বিজেপি করি। আচ্ছা, সেই বিজেপি অপরাধটা করাতে আমাকে ওখান থেকে থানার থেকে একটা করলো যে আপনার একটা টাকা দিতে হবে, সেটা 1 লাখ টাকার মতো। তখন আমি বললাম আমি 1 টাকাও দেবো না। আমি কেন, আমার কি অপরাধটা, কেন আমি টাকা দেবো? এটা হলো কথা। তারপরে তো বাড়ি ওই অবস্থায় যতটুকু যা সেই সময় হয়েছিল ওই অবস্থায় পড়ে আছে। অনন্যা ব্যানার্জির নেতৃত্বেই ওনার একদম খাস লোক আমার দাদা অরুণ দাসটাই মিঠু উরুপে আমার তালাটা ভেঙে ওরা আবার তালা দিয়ে আমার ঘরটাকে আটকে রেখেছে। আমি অনেকবার গেছি, আমাকে ওই ফ্ল্যাটে ঢুকতেই দেওয়া হয়। তারপর আজও পর্যন্ত এখনো আমি ফ্ল্যাট পাইনি। দীর্ঘদিন মানে 10 বছর হয়ে গেছে। এলাকা জুড়ে তোলাবাজি, সিন্ডিকেট রাজ থেকে শুরু করে সাধারণ মানুষকে হুমকি, ক্ষোভের পাহাড়, অভিযোগের পাহাড়। এখানেই শেষ নয়, বিজেপি করায় মিথ্যে মামলায় জেল খাটানোরও অভিযোগ উঠেছে। বিজেপি করার অপরাধে 2019-এ আমাকে এবং আমার সাথে আরো 2-3 জন ছিল, যাদেরকে লালবাজারে 10 দিন জেল খাটিয়েছিল অনন্যা ব্যানার্জি। আমরা যারা বিজেপি করতাম তারা দূরে দূরে ইশারায় কথা বলতে হতো। এই পরিস্থিতি তৈরি করেছিল উনি। রাজনৈতিক ক্ষমতার ছায়ায় কতটা ভয়ঙ্কর হয়ে ওঠা যায়,
অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগ যেন তার জলজ্যান্ত প্রমাণ। সোমবারই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে ত্রাণ সামগ্রী, জমির দলিল। প্রমোটারদের রেড চার্ট থেকে কাকে কাকে চাকরি দেওয়া হবে তার তালিকা। খাট আছে, ডাইনিং টেবিল আছে, কিচেন আছে, সাজঘর আছে, কন্ডোম আছে, ত্রাণ সামগ্রী আছে, ছড়ি ছিটি অনেক পেপারস আছে যে কিভাবে টাকা লুট করেছে, আদায় করেছে প্রমোটারের কাছ থেকে, ফুটপাথ থেকে শুরু করে বিল্ডিং অবধি প্রত্যেকের কাছ থেকে উনি টাকা তুলতেন। 109 নম্বর ওয়ার্ডে অনন্যা ব্যানার্জির দুর্নীতি ডেটা সেন্টার হয়, তো দুর্নীতি ডেটা সেন্টারটা এই 109 নম্বর ওয়ার্ডের অফিসে ছিল। অনেকেরই দাবি রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই অনন্যার বাড়বাড়ন্ত। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধির মুখোশ পরে কার্যত এলাকায় শোষণের রাজত্ব চালিয়েছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। আজ তার পাই পয়সার হিসেব চাইছে জনতা। ক্ষমতা হাতছাড়া হতেই মুখ খুলছেন বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ নিয়ে অনন্যা বন্দ্যোপাধ্যায়কে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি, তার ফোন সুইচড অফ। এমনই কাউন্সিলর যার ভয় কার্যত স্থানীয় বাসিন্দারা এই দীর্ঘ এতদিন ধরে মুখে কোনো কথা বলতে পারতেন না এবং লক্ষ লক্ষ টাকা তোলাবাজি, হুমকি এবং এলাকায় দাপট চালাতেন এই 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। অভিষেককে 6.5 ঘন্টা সিআইডি জিজ্ঞাসাবাদ। অভিষেকের ডিজে মন্তব্যে আজ জিজ্ঞাসাবাদ করা হয় সিআইডি আধিকারিকদের তরফ থেকে। সকাল 11:57 নাগাদ ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান এবং তারপর সেখানে তার বয়ান রেকর্ড করা হয়। টানা 3 দিন দেখা যায় অভিষেককে সিআইডি ইডি জিজ্ঞাসাবাদ করে। রবিবার দিন কি দেখা গিয়েছিল? সইজাল তদন্তে সিআইডি আধিকারিকদের কাছে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সোমবার নিয়োগ দুর্নীতি তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন প্রায় 11 ঘন্টা। মঙ্গলবার আজ ডিজে মন্তব্যে সিআইডি জিজ্ঞাসাবাদ। আর কোন মন্তব্যগুলোকে ঘিরে এই অভিযোগ উঠে আসে, অভিযোগ দায়ের হয় এবং যার ভিত্তিতেই এই তদন্ত একবার শোনাই। 7 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর এই ডিজে মন্তব্যে কি অভিযোগ হয়েছিল সেটাও শুনুন। একজন এমপি, যে কোনো এমএলএ তারা কখনোই এইরকম উত্তেজনামূলক ভাষণ ভোটের সময়, বিশেষ করে ভোটের সময় দেওয়া যায় না, যেখানে ওনারা বলছেন যে আমরা দেখে নেবো 4 তারিখের পরে ডিজে বাজাবো, বা যে এই ধরনের যে কোনো বক্তব্য বলা যায় না। আজকেও প্রায় 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজকে কি দেখা গেল? 6.5 ঘন্টার জিজ্ঞাসাবাদ। কিন্তু রবিবার থেকে 14 জুন কি দেখা গিয়েছিল? সিআইডি আধিকারিকদের কাছে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার। সেখানে বহুক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর 15 জুন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করে এবং সেখানে তাকে হাজিরা দেন তিনি। প্রায় 11 ঘন্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তারপর আজ 16 জুন মঙ্গলবার সিআইডি আধিকারিকরা ডিজে মন্তব্যের জন্য যে অভিযোগ দায়ের হয়েছে সে কারণে তদন্তের জন্য ডেকে পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রায় 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারিতে আবারও সরব হয়েছেন দিলীপ ঘোষ। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কেউ আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আরও অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে। অভিষেকের বাড়িতে পুরো আধিকারিকরা, কালীঘাট রোডের বাড়িতে পুরসভার অফিসাররা, অনুমোদন ছাড়া নির্মাণের অভিযোগ, বেআইনি নির্মাণের মাপজোকে পুরো আধিকারিকরা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আপনার বাড়ির অবৈধ অংশ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা 7 দিনের মধ্যে। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। যাক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি নিয়ে সময় চেয়েছিলেন, সেই সময় দেওয়া হবে না বলে পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। কাগজটা উনি জমা করেছেন, ওনাকে বোধহয় 10 থেকে 15 দিনের সময় দেওয়া হয়েছিল।
কাগজ ওনার ওখান থেকে উকিল জমা করে দিয়ে গেছে, ওই বিষয়টা আমরা দেখছি, এক্সামিন মানে চলছে। এবার অভিষেকের পিয়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি। সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে। জমি জালিয়াতি মামলায় বেপাত্তা সুমিত রায়। অভিষেকের পিয়ের নামে আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, আর এবার সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি। সুমিতের খোঁজে অভিষেকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। অভিষেকের অফিসে একজন সুমিত রায় আছেন, আমাকে একদিন ফোন করে বলেছিলেন যে বস কথা বলবে, ওই সেই সুমিত রায়। আমি বলেছিলাম কোন বস? হুগো বস। তা এই সুমিত রায় অল পাওয়ারফুল, মানে এর কাছেই দেখা করতে যেতে হতো। আমাদের এরকম অনেক এমএলএ আছেন 5 ঘন্টা 6 ঘন্টা বসে থাকার পর সুমিত এসে বলে দিতেন যে বসের আজকে সময় হবে না। আমার ধারণা সরকার পূর্ণাঙ্গ তদন্ত করুক। এখন সুমিত রায় তো আবার শুনছি পালিয়ে বেড়াচ্ছেন, তো ধরা নিশ্চয়ই পড়বেন। সে নেপাল থেকে পড়বেন, না শ্রীলঙ্কা থেকে পড়বেন, না অন্য কোনো দেশ থেকে পড়বেন, নাকি রওনা দিয়েছেন ভানুয়াতুতুর দিকে, তা বলতে পারবো না। কিন্তু এটা আশা করব যে সুমিত রায়ের কোমরেও যত তাড়াতাড়ি দড়ি পড়বে। পশ্চিমবঙ্গের বহু মানুষ, অন্তত আমাদের এই ব্লকে অনেকে আছেন, সুমিত রায়ের কোমরে দড়ি পড়লে তারা সবাই খুব আনন্দ পাবেন। সর্বদলীয় বৈঠকে ঋতব্রতদের ডাক। বিধানসভায় সর্বদল বৈঠকে বেসুরো বিধায়কদের ডাক। মমতার তৃণমূলের বিধায়করা বৈঠকে ডাকই পেলেন না। বেসুরোরাই কি তাহলে আসল তৃণমূল? বেসুরোদের আসল তৃণমূলের তকমা দিতেই কি বৈঠকে ডাক? বৃহস্পতিবার বাজেট অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠক। আমি একটা বিষয়টা জানি না, আমার জানার কথাও নয়। শোভনদেব চট্টোপাধ্যায়ের জানার কথা, আমি যতদূর জানি আবার তিনি জানেন না। কারণ এখানে স্পিকার সাহেব সম্পূর্ণ রীতি বহির্ভূতভাবে, অনৈতিকভাবে তিনি তাঁর এক শ্যাডো এমএলএকে তিনি অপোজিশন লিডারের পদে বসিয়েছেন। ফলে ওপাশেও শাসক দল আর এপাশেও স্পিকার সাহেবের পছন্দ করে দেওয়া লোক। ফলে উনি যাতে ওনার কাজকর্ম সামলাতে সুবিধা হয় সেই মতো করে উনি করেছেন। ফলে তারা আর আমাদের খবর দেয়নি। আমরা 3 তারিখই চিঠি পেয়ে গিয়েছি। নিয়ম নীতি মেনে আমরা আমাদের যারা সমর্থন জানিয়েছিলেন তারা ফিজিক্যালি হাজির হয়েছিলেন প্রায় 98%। তারপরেও অনেকে সমর্থন জানিয়েছেন, তারা ব্যক্তিগতভাবে এসে তারা চিঠি আলাদা করে জমা দিয়েছেন ফিজিক্যালি দেখা করে। এরপরেও যারা চিঠি দেবেন তারা ফিজিক্যালি দেখা করে আসবেন। আর আমি তো একটা কথা আগেও বলেছি, যদি প্রয়োজন হয়, আমার তো মনে হয় দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, ফ্লোরে টেস্ট হয়ে যাক। এখন তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল আমরা, তার সঙ্গে সিম্বলিক প্রশ্নের কোনো সারবত্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে পথ দেখাবার জন্যে আগেও বলেছি, এখনো বলছি। এখানে 2/3 বেশি বিধায়ক এবং প্রতিদিন সংখ্যাটা বাড়ছে। আমি যেহেতু এই চিঠির সিগনেটারি আমি নই, কাকে ডাকা হবে না ডাকা হবে সেটা যাদের দায়িত্বে ছিলেন তারা করেছেন। আমি দেখেছি আমাদের বিধানসভার যিনি বিরোধী দলনেতা তিনি উপস্থিত ছিলেন এবং আমাদের বিধানসভার যিনি অপোজিশন চিফ হুইপ তিনিও উপস্থিত ছিলেন। কাকলি কল্যাণ তরজা। কল্যাণের বিরুদ্ধে স্পিকারকে চিঠি। কাকলির মিথ্যে অভিযোগ দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন মিথ্যে অভিযোগ। যে চিঠি দেওয়া হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, স্পিকারকে চিঠি দিয়েছেন কাকলি, তা মিথ্যে বলে দাবি কল্যাণের। उन्होंने गलत शब्द का इस्तेमाल किया महिलाओं को, इसीलिए मैंने उसके खिलाफ चिट्ठी दिया। এই যে কমপ্লেনের কথা বলছেন, সেই কমপ্লেনটা সম্পূর্ণ ফলস, ফ্যাব্রিকেট, তৈরি করা এন্ড আফটার থট, মানে বহু চিন্তা করে, যেটা লিগালি নট অ্যাকসেপ্টেবল, কমপ্লিটলি ভেগ, জাস্ট টু ম্যালাইন মি পলিটিক্যালি। চিফ হুইপতে ওনাকে সরিয়ে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন, তারপর থেকেই কমপ্লেন গুলো জমা পড়ছে। তার রাগ প্রকাশিত হচ্ছে। আমাকে নারী বিদ্বেষী বলে কি হবে? রেপ হয়েছিল পার্ক স্ট্রিটে, তার সম্বন্ধে উনি কি বলেছিলেন আপনাদের সবাইকার মনে আছে? অগ্নিমিত্রা পালকে কি বলেছেন উনি আপনারা জানেন সমস্ত। ক্যারিকেচার তো উনি কম করেন না।